আচ্ছা, শুধুই কি 2016 প্যানেল বাতিলে হয়ে যে চাকরিহারারা তারাই কি শুধু গণ আত্মহত্যার হুমকি দিচ্ছে? না, এবার যে ছবিটা দেখাবো দেখুন। আপার প্রাইমারির চাকরির প্রার্থীরা 10 বছর ধরে তারা বঞ্চিত এমনটাই দাবি তুলছে এবং বিক্ষোভ করেছে। আজ এই যে তীব্র গরমকে উপেক্ষা করে তারা ডরিনা ক্রসিং এ সেখানে অবস্থান বিক্ষোভ করে এবং দ্রুত তাদের নিয়োগ করতে হবে এই দাবি তুলছেন তারা। আর না হলে তারাও আত্মহত্যার হুমকি দিল। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজ এই বিক্ষোভ ছিল। আমাদের আগেই প্যানেল বাতিল হয়েছে, প্রত্যেকটা ব্রেকেজ মার্কস আজকে সবার সামনে ওপেন রয়েছে। আমাদের মতো যোগ্যভাবে আর কারণ নিয়োগ হয়নি। 10টা ডিভিশন বেঞ্চ চেঞ্জ হয়েছে, 10 বছর অতিক্রান্ত। আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, আমরা চাকরি পাইনি। 10 বছরে একটা ধৈর্যের সীমা আছে। আমার তো কিছুতে ফার্স্ট ক্লাস পেয়েছি, কেউ আমাদের পাস করিয়ে দেয়নি। সুতরাং নিজের অধিকার বুঝে নেব। রাস্তায় নামতে পেরেছি, আত্মহত্যা করতে পারবো। বিএড পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, কি মূল্য আছে? সব ছিঁড়ে ফেলে দেবো। 10টা বছর অতিক্রম হলে আমাদের এই প্যানেলে 99% স্বচ্ছতা। আমাদের একবার পাহাড় প্রমাণ, দুর্নীতি প্রমাণ হয়ে প্যানেল বাতিল করে দিয়েছে। তারপরেও আজ আমাদের এই অবস্থা। আমরা দুইবার ইন্টারভিউ দিয়ে বসে আছি। 2016 সালে যে 25,000 বাতিল করেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এতে বিন্দুমাত্র ভয় নেই। আর এদিকে 2017 টেটে প্রশ্ন বিতর্কের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। 21 প্রশ্নের উত্তর জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 1 মাসের মধ্যে বিশ্বভারতীর বিশেষজ্ঞ কমিটির কাছে রিপোর্ট তলব। আর পাশাপাশি ইডি তদন্তে একেবারে অসন্তুষ্ট হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির রিপোর্ট, সেই ইডির রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। 12 জুনের মধ্যে ফের রিপোর্ট তলব করা হয়েছে। স্যাটিসফ্যাক্টরি কি স্যাটিসফ্যাক্টরি না এটা বলাটা এই মুহূর্তে একেবারে প্রিমেচিওর কমেন্ট হবে, কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ প্রসিড অফ ক্রাইম সেটা যদি 134 কোটি টাকা পাওয়া যায়, এটা এই যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার সাপেক্ষে অতি স্বল্প পরিমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অ্যামাউন্টটা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করি। একদিকে দুর্নীতির জেরে সরকারি চাকরি 2016 এসএসসির প্যানেলই বাতিল করে দিল, অপরদিকে সরকারি চাকরি দেওয়ার নামে এবার প্রতারণা। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নরেন্দ্রপুরে। সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ, আর এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2 জন প্রতারককে। শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার চাকরি দেওয়ার নামে 8 লক্ষ টাকা নিয়েছিল, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। সরকারি নথি জাল করে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। প্রতারণার ঘটনা তদন্তে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ। আসছি পরের খবরে। জাহাজ ট্রলার সারাতে ড্রাই ডক। কাকদ্বীপের 2টি ড্রাই ডকই দীর্ঘদিন ধরেই অচল। এতেই সমস্যায় কাকদ্বীপ ও ফ্রেজারগঞ্জের মৎস্যজীবী ও ট্রলার মালিকরা। মৎস্যজীবীদের সুবিধার্থে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার মধ্যে সরকারিভাবে তৈরি করা হয়েছিল 2টি ড্রাই ডক। একটি কাকদ্বীপে, অপরটি ফ্রেজারগঞ্জে। কিন্তু 2টি ড্রাই ডকই এখন অচল। এতে চরম সমস্যায় মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিকরা। ইতিমধ্যে সামুদ্রিক মাছ শিকারের ক্ষেত্রে 61 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়ে গিয়েছে। সাধারণত এই 2 মাস মৎস্যজীবীরা নতুন করে প্রস্তুতি নেয়। ট্রলার মেরামত থেকে জাল সারাই সবটা করে নেয় এই 2 মাসের মধ্যে। কিন্তু জাহাজ ট্রলার সারাতে যে ড্রাই ডক সেটাই অকেজো। এতেই চরম সমস্যা। ড্রাই ডকটা পলি পরে পুরোই অকেজো হয়েছে, একদমই ড্রাই ডকের আমরা কাজ করতে পারছি না। কারণ বলতে ট্রলারটা এত, ড্রাই ডকটা এমন স্লিপে তৈরি হয়েছে ওইভাবে ট্রলার তোলা যাচ্ছে না, ওটা সিস্টেমটাই ভুল করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি 2016 সালে উদ্বোধনের পর থেকেই অচল হয়ে পড়ে রয়েছে কাকদ্বীপ ড্রাই ডক। গোদের ওপর বিস্ফোরা ফ্রেজারগঞ্জের অচল ড্রাই ডক, সেটিও প্রায় 1 বছর ধরে অচল বলেই দাবি। কাকদ্বীপের যে ড্রাই ডকটা সেটা যখন নতুন হয়, সেই নতুন থেকেই তারপর ওপেন হলো। ওপেন হওয়ার পর থেকে কিন্তু ড্রয়িংয়ের ভুলের জন্য কিন্তু
তো ওখানে কিন্তু ট্রলার তোলা সম্ভব হয়নি, ওটা বন্ধ হয়ে পড়ে আছে। তো এখন যদি না ওই ড্রাই ডক যদি ব্যবহার করতে পারলো, তাহলে তো আমাদের ফিশারম্যানরা ওই ট্রলারগুলোকে নিয়ে কী করবে, কোথায় রিপেয়ারিং করবে? আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে কাকদ্বীপে এই মুহূর্তে টেন্ডার হয়েছে কিনা, এনআইটি হয়েছে কিনা, কি অবস্থায় আছে আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি যে আপাতত বন্ধ আছে। আমি চেষ্টা করব যাতে কথাবার্তা হয়ে যাতে তাড়াতাড়ি এটা মেরামত করে দেওয়া যায়। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। তীব্র গরম, আমরা প্রত্যেকেই না হাঁসফাঁস করছি এবং অপেক্ষা করছি কবে বৃষ্টির দেখা পাওয়া যাবে। না, এই মুহূর্তে স্বস্তির খবর আপনাদের দিতে পারছি না, কারণ এপ্রিল জুড়েই তাপপ্রবাহ। রাজ্যে আরো দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। কলকাতার পারদ 41 ডিগ্রি ছাড়াবে। পশ্চিমের জেলাগুলিতে লু পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। আগামী 3 দিনে উত্তরবঙ্গেও গরম বাড়বে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। গত বছর যদি দেখা যায় এপ্রিল মাসে কলকাতা অ্যাবাভ 40 প্রায় 5 দিন মতো ছিল, তবে আগামী কয়েকদিনও এই সিমিলার অ্যাবাভ 40 কলকাতায় কন্টিনিউ করবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আর একটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তারপরেও 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে। উফ, কি গরম! আর এই গরমে তো টেকাই দায়। তার মধ্যে বাজারে আলুর দামেও ছ্যাঁকা লাগার মতো। জেলার বাজারে বাজারে আচমকা দাম বেড়েছে আলুর। এরই মধ্যে চরম গরমেও চাষেও ক্ষতির আশঙ্কা। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 টিনে চালাতে হচ্ছে। বাইরের তাপপ্রবাহ চলছে, আলুর দামও যেন সে আগুন বরাবর। অসহ্য গরম, তেল ঝাল মশলা অনেকেই এড়িয়ে চলছেন। সামান্য আলু সেদ্ধ ভাত খাবেন, তাতেও মধ্যবিত্তের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কারণ জেলাগুলির অনেক বাজারেই এখন আলু বিকোচ্ছে 25 থেকে 30 টাকা কিলোয়। এখানে 25 টাকা কিলো জ্যোতি আলু, এ 30 টাকা বলছে। তার মধ্যে এবারে কিছু বেশি বাসা নিলে কমও হয়। হিসেব বলছে সপ্তাহ দুয়েক আগে খুচরো বাজারে আলুর দাম ছিল কেজি প্রতি 15 থেকে 18 টাকা। সেই আলুই এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকায়। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 টিনে চালাতে হচ্ছে। বাইরের তাপপ্রবাহ চলছে, আলুর দামও যেন সে আগুন বরাবর। খুচরো বিক্রেতাদের দাবি, চাষিদের ঘরে এখন আলু নেই। বেশিরভাগ আলুই এখন মজুদ রয়েছে হিমঘরে। বেশিরভাগ হিমঘর থেকে এখনো আলু বাজারে ঢোকেনি। যে দু একটা হিমঘর খুলেছে তাতে চাহিদা মিটছে না। যোগান কম থাকার সুযোগে দাম বাড়াচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। চাষি মহলটা শেষ, চাষি মহলের আলু নেই, এবার স্টোর, আর স্টোর হলেই 1250 টাকা বিক্রি করতে ছিল। এখন তো আমাদের 30 টাকা কেজি কিনে খেতে হচ্ছে। আলু তো সব যা ছিল সব তো বিক্রি করে দিয়েছি, তখন কেজি হচ্ছে 14 টাকা। আমাদের আড়তে এখন সেরকম আলু নেই, চাষির বাড়িতেও সেরকম আলু নেই। যেটুকু আলু আছে সবটাই ঠান্ডা করে ঢুকে গেছে। এই সুযোগে ফোড়েদাররা তারা কিছু কেমন ডালাতে দামটা একটু বেশি নিচ্ছে। স্টোর খুলে গেলে, অ্যাভেলেবেল হয়ে গেলে আলুর দামটা আবার আগের জায়গায় চলে আসবে। এখন চাষিরা, ব্যবসাদাররা কিছু লাভ পাচ্ছে, কিন্তু আগামী দিন সব স্টোর খোলার পর ছাড়া তো বলা যাবে না। আলুর দাম বাড়ছে, চরম গরমে চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা। প্রবল রোদে ধান তোলা দায়। সকাল 9টার পর মাঠে কাজ করতে নাভিশ্বাস। অন্যদিকে তীব্র গরমে মাঠেই শুকিয়ে যাচ্ছে শস্য। বৃষ্টি না হওয়ায় তিল চাষে চরম ক্ষতির আশঙ্কা কৃষকদের। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একই ছবি। দুশ্চিন্তা বাড়িয়েছে হাওয়া অফিসের বক্তব্য। 7 দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। মানে রোদ গরমে কাজ করতে পারছি নি, লেবার পাওয়া যাচ্ছে নি। মোটার আগে তো পালিয়ে যেতে হচ্ছে, যা পরিস্থিতি স্ট্রোক হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি। তিল মরে যাচ্ছে, তিলে একটা সব পাগ লাগা হয়ে গেছে। তিলও মনে হচ্ছে হবে নি বৃষ্টি না হলে। আর লেবারকে ওই ধানের কাজেও লেবারকে এক্সট্রা টাকা দিয়ে 300 টাকা 350 টাকা বেতন দিয়ে 3 ঘন্টার বেশি কাজ করানো যায়নি। নিউজ 18 বাংলা।